পাসপোর্ট পেতে কোনো ভোগান্তি দেওয়া যাবে না, বা পাসপোর্ট বানানোর সময় ভোগান্তি দিতে হবে কেন? যিনি প্রবাসী আছেন, তিনি কাজ করে টাকা উপার্জন করতেছেন, তার কষ্টার্জিত টাকা তিনি কি ব্যাংকের মাধ্যমে পাঠাবেন, না হুন্ডির মাধ্যমে পাঠাবেন, নাকি তার কাছে রেখে দিবেন? এটা অধিকার তো তার। এরপরে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক একটা করে রাখছে, সেখানে সরকার কোটি কোটি টাকা দিয়ে রাখছে। খুব সম্ভবত 2000 কোটি টাকা আছে মনে হয়, আমি যদি ভুল না করি। তো সরকার তো টাকা দিয়ে রাখছে, এই টাকাটা নিয়ে প্রবাসীরা লোন হিসেবে নিয়ে বিদেশে যাবে। এটা খুব সহজ একটা বিষয়। এই টাকাটা পাইতে গেলে নানা এত রকমের ভোগান্তি কেন? আজকে প্রেস ক্লাবে আমাদের যে সংবাদ সম্মেলনটি ছিল সেটি মূলত হচ্ছে প্রবাসীদের 19 দফা দাবি নিয়ে। 19 দফা দাবির যে বিষয়টা সেটি আজকে এই প্রেস ক্লাবে আমরা যে সংবাদ সম্মেলনটি করলাম, এটির মূল বিষয়বস্তু বা এজেন্ডা ছিল হচ্ছে প্রবাসীদের 19 দফা দাবি। আপনারা দেখেছেন যে 1 বছর নয়, 2 বছর নয়, কয়েক বছর ধরে বা যুগের অধিক সময় বলতে পারি আমরা, এই প্রবাসীরা তাদের বেশ কিছু যৌক্তিক মৌলিক দাবি তারা উপস্থাপন করতেছিলেন বিভিন্নভাবে। কেউ কেউ নিজে একা এসে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বা বিভিন্ন মন্ত্রণালয়ে তারা এই দাবিগুলো উপস্থাপন করেছেন লিখিতভাবে। আবার কখনো কখনো কেউ দলবদ্ধভাবে এসে জমা দিয়েছেন। আবার এমনও সময় আছে যে বিভিন্ন সংগঠনের ব্যানারে এই দাবিগুলো সরকার সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে জানানো হয়েছে। তবে আফসোস হচ্ছে এটা যে স্বাধীনতা পরবর্তী যে কয়টা সরকার আমাদের দেশে সরকার গঠন করেছিল, প্রত্যেকের কাছে এই দাবিগুলো প্রবাসীরা পৌঁছাতে সক্ষম হলেও কোনো সরকার এগুলোকে আন্তরিকতার সাথে কখনো দেখেননি, বাস্তবায়ন করেননি। অথচ আমরা এই দাবিগুলো যখন আমাদের কাছে উপস্থাপন করা হলো বা প্রবাসীরা যখন বলতেছিলেন, আমরা যখন সেগুলো লিখলাম, তখন আমরা এটা দেখলাম যে এই দাবিগুলো এখানে একটাও দাবির মধ্যেই পড়ে না। দাবি হচ্ছে কোনটা? যে আমার দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, যে স্লোগান দেয় না যে আমাদেরকে বেতন বাড়া দিতে হবে এত টাকা, আমাদেরকে এটা বরাদ্দ দিতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে, সেগুলো হয়তো দাবির মধ্যে পড়ে। কিন্তু আমরা মানে আফসোস কি করব, মানে আফসোস করা ছাড়া কোনো উপায় নাই। সেটা হচ্ছে যে মানে যেগুলো আমার পাওয়ার অধিকার ছিল, যেগুলো আমার হক ছিল, যে এটা আমার অধিকার, এটা আমার সাথে থাকার কথা। যেমন ধরুন যে একটা সন্তান যদি, বাবা যদি সন্তান জন্ম দেয়, তাকে ভরণ পোষণ দিয়ে লালন পালন করে মানুষের মতো মানুষ করা, শিক্ষা দীক্ষা দেওয়া, এটা যেরকম বাবার একটা দায়িত্ব, মানে পিতামাতার যেরকম একটা দায়িত্ব, ঠিক একইভাবে একজন যুবক যখন প্রবাসে যায়, মানে প্রবাসে যাওয়ার সাথে সাথে সরকারের এই দায়িত্বটা শুরু হয়ে গেছে সেদিন থেকে। যেমন ধরেন আমরা এখানে কোন দাবির কথা বলছি? আমরা বলছি পাসপোর্ট পেতে কোনো ভোগান্তি দেওয়া যাবে না, বা পাসপোর্ট বানানোর সময় ভোগান্তি দিতে হবে কেন? টাকা দিয়ে, পয়সা দিয়ে, রাষ্ট্রীয় মানে আমি রাষ্ট্রীয় সূত্রে বাংলাদেশের নাগরিকত্ব হিসেবে আমি পাসপোর্টটা পাচ্ছি, আবার টাকাও দিচ্ছি, যা যা আমাকে দিতে বলতেছে সব কিছু মেনটেন করতেছি, ফলো করতেছি, এরপরে আমার এত ভোগান্তি কিসের? এরপরে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক একটা করে রাখছে, সেখানে সরকার কোটি কোটি টাকা দিয়ে রাখছে। খুব সম্ভবত 2000 কোটি টাকা আছে মনে হয়, আমি যদি ভুল না করি। তো সরকার তো টাকা দিয়ে রাখছে, এই টাকাটা নিয়ে প্রবাসীরা লোন হিসেবে নিয়ে বিদেশে যাবে। এটা খুব সহজ একটা বিষয়। এই টাকাটা পাইতে গেলে নানা এত রকমের ভোগান্তি কেন? এটা কি দাবির মধ্যে পড়ে বলেন? এটা তো হওয়ার কথা ছিল। আমি বিদেশে যাচ্ছি, আমার মেডিকেল করার দরকার, সেই মেডিকেলটা আমি যদি ফিট হই, মেডিকেলটা আমাকে ফিট দিবে, আনফিট হলে আনফিট দিবে। মেডিকেল ফিজ এটা আমি সেটা দিব, এটাই তো হওয়ার কথা ছিল। কেন আমি ফিট লোক আনফিট হয়ে যাচ্ছি কেন? আনফিট লোক ফিট হয়ে যাচ্ছি কেন? মেডিকেলের ফির বাইরে আবার আমাকে ইয়ে করতে হবে কেন? আপনার কন্ট্যাক্ট করতে হবে কেন? এইরকম এইরকম মানে 19টি দাবির কথা আমরা সেখানে উল্লেখ করেছি। আমি আবারও আপনাদেরকে বলতেছি, এখানে নানান ধরনের কথাবার্তা ছিল। আসলে এগুলো এরকমই, যে ভিসাগুলো যাচাই করে দিয়ে বিদেশে লোক পাঠাতে হবে, দূতাবাস কনসুলেটকে ভালো সেবা দিতে হবে, এগুলো আসলে আমার মুখ দিয়ে বের হচ্ছে না। এগুলো এগুলো হাস্যকর, এটা দাবির মধ্যে পড়ে না। প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে কিনা এটা তো প্রবাসীরা ভালো বলতে পারবে। তবে সোশ্যাল মিডিয়া আমরা যেটা দেখতেছি, যে ওই যে কেউ কেউ এককভাবে বলতেছে আমি রেমিটেন্স পাঠাচ্ছি না, কেউ আবার বিভিন্ন সংগঠনের ব্যানার বলতেছে আমরা রেমিটেন্স দিব না, আবার কেউ কেউ বলতেছে আমরা 1 তারিখ থেকে বন্ধ করে দিব। এখন ভাই প্রবাসীদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তারা যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে তাদের দাবি দেওয়ার কথা বলতেছে, তাদের দুঃখের কথা বলতেছে, কষ্টের কথা বলতেছে, আপনি শুনতেছেন না। তো তাহলে সে রেমিটেন্স দিবে বা কেন? ভাই আমি আমি আপনাকে একটা আমি আপনাকে একটা কথা বলি। যিনি প্রবাসী আছেন, তিনি কাজ করে টাকা উপার্জন করতেছেন, তার কষ্টার্জিত টাকা তিনি কি ব্যাংকের মাধ্যমে পাঠাবেন, না হুন্ডির মাধ্যমে পাঠাবেন, নাকি তার কাছে রেখে দিবেন? এটা অধিকার তো তার, টাকাটা তার। কিন্তু আমরা সচেতন নাগরিক হিসেবে আমরা বলি যে বৈধ পথে রেমিটেন্স পাঠান, ব্যাংকিং চ্যানেলে পাঠান, হুন্ডিতে দিয়েন না। হুন্ডিতে দিলে দুই ধরনের লস, এক হচ্ছে এটা অবৈধ পথে আসতেছে, দ্বিতীয় হচ্ছে যে হুন্ডির লোকটা আপনার টাকা মারি দেওয়ার সম্ভাবনা আছে।
আর বৈধ পথে দিলে যেটা হয় সেটা হচ্ছে যে বৈধ পথে দিলে এই টাকাটা আপনার একটা বৈধ চ্যানেলের মধ্যে আসতেছে, টাকার নিরাপত্তা যেমন থাকতেছে, সরকার এই টাকার কারণে একটা রেমিটেন্স পাচ্ছে, যে রেমিটেন্সটা দিয়ে আমাদের দেশ উন্নত হচ্ছে, এগিয়ে যাচ্ছে। এই জন্য আমরা এটা বলি। এখন প্রবাসীরা দিচ্ছে তো, আপনি প্রতি মাসে দেখেন না যে প্রতি মাসে তো প্রবাসীদের রেমিটেন্সের রেকর্ড ভাঙে শুধু নিজের রেকর্ড করে নিজে ভাঙে, প্রতি মাসে সেটা বাড়তেছে। তো এখন কোন দুঃখে এই কথাটা প্রবাসীরা বলতেছে, এটা তো আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এই লোকগুলো কেন বলতেছে যে রেমিটেন্স দিবে না। কারণ তার দুঃখ আছে, তার কষ্ট আছে, তার কথা কেউ শুনে না। এই যে আমি বলতেছি বৈধ পথে রেমিটেন্স দেন, আমি কিন্তু ঠিকই বলতেছি আমারটা, সরকার এটা বলতেছে, কিন্তু ও কি চাচ্ছে ওইটা কি আমি শুনতেছি? তার অধিকার কি, আমি কি সেটা বাস্তবায়ন করতেছি? তো সে তো বলতেই পারে আমি রেমিটেন্স বন্ধ করে দিব। তবে আহমেদ রিয়াজের কথা আপনি যেটা উল্লেখ করলেন, আহমেদ রিয়াজের সাথে প্রবাসীদের খুব ভালো একটা সম্পর্ক না, আমি এটা স্পষ্টভাবে বলতে চাই। আহমেদ রিয়াজ সে এমন মানে এটা আমি যদি বলি এটা এটা অনেকে অনেকভাবে নিবে। একদিক থেকে আমি ওনাকে সাধুবাদ জানাবো, সেটা হচ্ছে যে সে প্রবাসীদের নিয়ে কথা বলতেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সে অনেক প্রবাসীদের টাকা পয়সা মাইরা দেশে এসে বসে রয়েছে, আর সে হচ্ছে জাতীয় পার্টি নির্বাচন করার জন্য, সে ভোটের জন্য এগুলো করতেছে। সে একটা সময় আসলে সে সময় বাইর হয়, এবং সে নিজের নামে একটা সংগঠন করছে, সেই সভাপতি, সেই সাধারণ সম্পাদক, সে বিভিন্ন জায়গায় সিটি দেয়। হ্যাঁ, এবং যেখানে মিডিয়া কাভারেজ বেশি ওইখানে আন্দোলন করতেছে হচ্ছে মোবাইল ব্যবসায়ীরা, তাদের মোবাইলের ব্যাপার। এটার সাথে প্রবাসীদের আন্দোলনের কি আমাদের ভাই আপনি এখন আমার সাক্ষাৎকার নিতেছেন, আমি বলতেছি যে আজকে প্রেস ক্লাব থেকে বলতেছি রেমিটেন্স শাটডাউন, এটা কি শাটডাউন হয়ে গেল? রেমিটেন্স শাটডাউন তো সেই করবে যে রেমিটেন্স পাঠায়। আহমেদ রিয়াজ এখানে বসে আছে, বাংলাদেশে বসে আছে, সে রেমিটেন্স শাটডাউন করবে কিভাবে? আর কেউ যদি রেমিটেন্স শাটডাউন করতেছে, আমি তাকে বাধা তো দিতে পারতেছি না, তার ব্যক্তিগত এখতিয়ার। কে কখন কোন দিন রেমিটেন্স শাটডাউন ঘোষণা দিবে এটা ওনারা ভালো বুঝবে, এটা আমি দিতে পারি না। আমি আমার মতো দায়িত্বশীল একটা জায়গা থেকে আমি এই কাজটা করতে পারি না, কারণ এই দেশ আমার, আমি এই দেশকে ভালোবাসি। এই দেশে যা দেখতেছেন মেট্রো রেল, পদ্মা সেতু, এটা সেটা যা সব প্রবাসীদের টাকায়। তো আমি এই দেশকে বিপদে দিয়ে পালাবো কেন? আমি কি এই কাজটা করবো যে ঘরটা আমি বানাইলাম এত সুন্দর করে, এটার মধ্যে আমি আগুন লাগাই দিব? না। তারপর আমি বলি, এরপরেও যদি কোনো প্রবাসী রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দেয়, এটা সে তার দুঃখ কষ্ট তার জায়গা থেকে সে দিবে, কিন্তু আমি বা আহমেদ রিয়াজ আমরা রেমিটেন্স শাটডাউন দেওয়ার মতো কোনো অধিকার আমাদের নাই, আমাদেরকে সে ম্যান্ডেট প্রবাসীরা দেয় নাই। আমি কথাটা আপনাকে বুঝাতে পারছি? প্রবাসী তার জায়গা থেকে রেমিটেন্স শাটডাউন ঘোষণা দিলে আমার কিচ্ছু বলার না, এটা তার খুশি, কিন্তু আমাকে প্রবাসীরা ওই অধিকার দেয় না যে আমি দেশে বসে রেমিটেন্স শাটডাউন ঘোষণা দিই। আর আমি রেমিটেন্স শাটডাউন ঘোষণা দিলে প্রবাসীরা রেমিটেন্স শাটডাউন করে দিবে? আমার পরিচয়, আমি সবার আগে আমার পরিচয় হচ্ছে আমি একজন বাংলাদেশি নাগরিক। আমি নাগরিক, সাধারণ নাগরিক, সচেতন নাগরিক। দ্বিতীয় পরিচয় হচ্ছে আমি এক যুগ প্রবাসী ছিলাম, আমাকে একজন প্রবাসী বলতে পারে। তৃতীয় পরিচয় হচ্ছে আমি প্রবাসের একজন কর্মী যেমন ছিলাম, সাংবাদিকতা করেছি প্রায় 6 বছরের অধিক সময় ধরে, একজন প্রবাসী সাংবাদিক বলতে পারেন। আর এখন যদি দেশে বলেন, দেশে আমি একজন সোশ্যাল ওয়ার্কার। আমি প্রবাসীদের কথাগুলো আপনাদেরকে বলি, আমি হচ্ছি ডাক পিয়ন, আমার প্রবাসীরা সিটি পাঠায়, এগুলো আমি আপনাদের কাছে পৌঁছে দিই। এটা হচ্ছে আমার পরিচয়। আচ্ছা, আরেকটা কথা উনি যেটা বলছে যে দেখেন আমার নাম সাইফুল ইসলাম রাজীব।